This is the second lecture of Project and Environment Management, which is Project Organizations. ফার্স্টে আমরা চলে আসি যে অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি। একটা অর্গানাইজেশনের দুইটা গুরুত্বপূর্ণ পার্ট থাকতে হবে। নাম্বার ওয়ান, কিছু পজিশনস থাকবে বা ডেজিগনেশন থাকবে। নাম্বার টু, ওই পজিশনের এগেনস্টে কিছু রেসপন্সিবিলিটিস থাকবে। যদি এই দুইটা থাকে তখন কোনো একটা কিছুকে আমরা অর্গানাইজেশন বলতে পারি। বেসিক অর্গানাইজেশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, লাইন। নাম্বার টু, লাইন অ্যান্ড স্টাফ, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আমাদের প্রজেক্ট অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের নাম্বার থ্রি। সো আমাদের নাম্বার থ্রিটাই লাগবে। সো নাম্বার থ্রিতে যাওয়ার আগে আমরা লাইন অর্গানাইজেশন কি এবং লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন কি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। সো লাইন অর্গানাইজেশনটা হচ্ছে এইরকম যে একজন সিইও থাকবে বা হেড থাকবে ওই অর্গানাইজেশনের, তার আন্ডারে কিছু ডিপার্টমেন্ট বা কিছু ক্লাস থাকবে। এই ক্লাসগুলোর আন্ডারে আবার আরো কিছু ক্লাস থাকবে। তো এইরকম যদি হয় স্ট্রাকচারটা একটা লাইনের উপর, যে জাস্ট সিইও এখানে থাকবে, এইখান থেকে বাকি ডিপার্টমেন্টগুলো ডিভাইড হবে, দেন ডিপার্টমেন্টের আন্ডারে আরো সাব ক্লাস থাকতে পারে। সো এই ধরনের স্ট্রাকচারকে আমরা লাইন স্ট্রাকচার বলে থাকি বা লাইন অর্গানাইজেশন বলে থাকি। এই ধরনের অর্গানাইজেশনে উপরের পোস্টগুলোতে লোক সংখ্যা কম হয় এবং নিচের পোস্টগুলোতে লোক সংখ্যা বেশি হয়। সো নিচের পজিশনগুলোতে যারা থাকে তারাই মূলত ওই ওয়ার্ক মানে এক্সিকিউটিভ মানে প্ল্যানগুলোকে এক্সিকিউট করে, আর উপরের লেভেলে যারা থাকে তারা প্ল্যানগুলো রেডি করে। সো টপ ম্যানেজমেন্ট এবং মিডিল ম্যানেজমেন্টের লোক কম থাকবে এবং বটম ম্যানেজমেন্টের লোক অনেক বেশি থাকবে। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি লাইন স্ট্রাকচার। আমাদের ভার্সিটির যে স্ট্রাকচার, যদি আমরা বুয়েটের কথা বলি, সো বুয়েটের ক্ষেত্রে প্রফেসর লেভেলে যারা আছে তাদের সংখ্যা অনেক বেশি, অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছে সেটারও সংখ্যা অনেক বেশি, তুলনামূলকভাবে লেকচারারের সংখ্যা অনেক কম। সো আমাদের বুয়েটের যেই মানে অর্গানোগ্রাম সেটা কিন্তু লাইন স্ট্রাকচারের ঠিক উল্টাটা। আবার লাইন স্ট্রাকচারে যেটা আছে, যে লাইন স্ট্রাকচারে প্রত্যেকটা মানুষকে তার ডিপার্টমেন্টের উপরের লেভেলের মানুষকে রিপোর্ট করতে হবে। সে এখানে একজন কাজ করতেছে ধরেন, সো এই রিপোর্ট করবে তার বসকে, এই বস রিপোর্ট করবে তার বসকে। সো এই যে একটা লাইন অফ কমান্ড ফলো হচ্ছে, দ্যাট মিনস এইখান থেকে কমান্ডটা আসবে এইখানে, এইখান থেকে কমান্ডটা আসবে এইখানে। সো এইখানে হচ্ছে একটা লাইন অফ কমান্ড বা চেইন অফ কমান্ড মেনটেন হয়। এটাকে বলা হয় চেইন অফ কমান্ড। আর্মিদের ক্ষেত্রে এই চেইন অফ কমান্ডটা খুব বেশি দেখা যায়, যে আর্মির একটা উপরের বস যা বলবে তাকে সেটা শুনতে হবে। সো ওরা স্ট্রিক্টলি এই লাইন অফ কমান্ডটা মেনটেন করে। সো অর্গানাইজেশনেও ঠিক তেমন, লাইন অর্গানাইজেশনে যে লাইন অফ কমান্ডটা মেনটেন করা হয়। বাট যদি বুয়েটের টিচারদের কথা ভাবি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার লাইন অফ কমান্ডটা মেনটেন নাও হতে পারে। কিভাবে? যে একজন লেকচারারের প্রমোশন পেতে হলে তার কিন্তু উপরের লেভেলের বসের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, ডিপার্টমেন্ট হেডের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তাকে নিজ যোগ্যতায় প্রমোশন পেতে হবে। সো প্রমোশন পাওয়ার ক্রাইটেরিয়া দুই ভাবে আছে। একটা হচ্ছে 3 বছর জব করা উইদাউট মাস্টার্স, 3 বছরে সে প্রমোশন পেতে পারে, অথবা 2 বছর এবং মানে মাস্টার্স ডিগ্রি সহ। সো সে যদি নিজ যোগ্যতায় সেটা করতে পারে তাহলে সে অটোমেটিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি প্রমোশন পেয়ে যাবে। এভাবে উপরের স্তরগুলোতেও তাই, যে সে ইন্ডিপেন্ডেন্টলি
প্রমোশন পেতে থাকবে। সো এখানে কোনো লাইন অফ কমান্ড বা চেইন অফ কমান্ড মেনটেন হবে না। আর লাইন স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হচ্ছে লাইন অফ কমান্ড, আর স্প্যান অফ কমান্ড নামের আরেকটা টার্ম আছে। স্প্যান অফ কমান্ড মানে এই যে সিইও, তার আন্ডারে 3টা ডিপার্টমেন্ট আছে। সো সে তিনজনের কাজ বুঝাই দিবে। এই যে একজন তিনজনের কাজ বুঝাই দিচ্ছে, এইটা হচ্ছে আপনার স্প্যান অফ কমান্ড। স্প্যান অফ কমান্ড, সো এটা হচ্ছে স্প্যান অফ কমান্ড। দ্যাট মিনস স্প্যান অফ কমান্ড যেটা হয় যে একই লেভেলের মধ্যে কমান্ডটা দেওয়া হয়, উপর লেভেল থেকে একই লেভেলের একাধিক মানুষকে কমান্ডটা দেওয়া হয়। সো এটা হচ্ছে স্প্যান অফ কমান্ড। আর লাইন অফ কমান্ড হচ্ছে সিরিয়াল ওয়াইজ, একটা স্তর থেকে আরেকটি স্তরে যাবে, আরেকটি স্তর থেকে আরেকটি স্তরে যাবে। আর স্প্যান অফ কমান্ডটা হচ্ছে একটা স্তর থেকে তার নিচের যতগুলো স্তরে যত মানুষ আছে সবগুলোর কাছে যাবে। সে এর যদি আমি স্প্যান অফ কমান্ড চিন্তা করি, তাহলে এই তিনজন এই এই তিনজনকে কন্ট্রোল করতেছে। সো এর আন্ডারে এই তিনজন কাজ করতেছে। সো স্প্যান অফ কমান্ড হবে এই তিনজনের জন্য। এর কমান্ড কিন্তু এই শুনবে না, এর কমান্ড এই কিন্তু শুনবে না। সো এর উপর এর কোনো কন্ট্রোল নাই। সো এইভাবে এসেছে স্প্যান অফ কমান্ড আর হচ্ছে লাইন অফ কমান্ড, এই দুইটা টার্ম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই লাইন অ্যান্ড স্টাফ এই স্ট্রাকচারটাতে। সো লাইন অ্যান্ড স্টাফ স্ট্রাকচারে আপনার যেটা হয় যে এই লাইন স্ট্রাকচারের সাথে এইখানে হচ্ছে একটা এক্সট্রা আর একটা ডিপার্টমেন্ট থাকে, মানে আরেকটা ব্রাঞ্চ থাকে। এটা পুরো এক্সটার্নাল একটা বডি, এক্সটার্নাল একটা ব্রাঞ্চ। এটাকে বলা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ। এই যে এটা হচ্ছে লাইনের মতো এই সাইডটা, আর এই পার্কার যে অংশটা দেখতে পাচ্ছি আমি রাইট সাইডে, এটা হচ্ছে আমার স্টাফের মতো। সো এটাকে বলা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। সো এই অর্গানাইজেশনের যেটা বেসিক কাজ, যে এই এক্সট্রা অংশ যেটা থাকে, এই এক্সট্রা অংশটা মূলত একটা এক্সটার্নাল বডি। এক্সটার্নাল বডি, ফর এক্সাম্পল ব্যাংকের রেগুলার অ্যাক্টিভিটিস বাদেও অনেক সময় ব্যাংকে হচ্ছে আপনার ট্রেনিং করানো হয়। সো এই যে ট্রেনিংটা করানো হচ্ছে, এটা হচ্ছে আলাদা বডি। এই আলাদা বডির মাধ্যমে আমরা ট্রেনিংটা করাচ্ছি। অথবা ব্যাংকে অডিট বছরে একবার হয়, সো সেই অডিট যেটা হবে সেটা কিন্তু একটা আলাদা বডি। সো এই আলাদা বডি দিয়ে আমার ব্যাংকের পুরা অডিট করা হবে। এরা সরাসরি, এই যে অডিট যারা করবে তারা সরাসরি আপনার সিইও কে রিপোর্ট করবে, টপ ম্যানেজমেন্টকে রিপোর্ট করবে। সো এদের অনেক পাওয়ার। যেমন রেগুলার একজন, মানে এখানে যে কাজগুলো হচ্ছে সেইগুলো রেগুলার অ্যাক্টিভিটিস। রেগুলার অ্যাক্টিভিটিসে হচ্ছে আপনার স্টেপ ওয়াইজ হচ্ছে কমেন্টগুলো পাস হবে। আর এইখানে যেটা হবে যে এদের পাওয়ার এতই বেশি যে এরা এখান থেকে কমেন্ট সরাসরি টপ ম্যানেজমেন্টকে দিতে পারবে। সো এরা একটা পাওয়ারফুল এক্সটার্নাল বডি হিসাবে কাজ করে। যদি ভার্সিটির ক্ষেত্রে চিন্তা করি, ভার্সিটিতেও বছরে একবার করে অডিট হয়। সো অডিট করার পর অডিট অফিসারদের এতই পাওয়ার থাকে যে সে ভিসির এগেনস্টেও অডিট করতে পারবে, মানে কোনো কিছু দেখাতে পারবে, বা যে কোনো টিচারের এগেনস্টেও সে কোনো কিছু দেখাতে পারবে যদি ভুল কোনো কিছু পেয়ে থাকে। সো সে কারোর উপর লায়াবল না। সো তার পাওয়ার অনেক। সো এরকম লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশনে যে স্টাফ পার্টটা থাকে, সেই স্টাফ পার্টের আপনার হচ্ছে পাওয়ার অনেক বেশি থাকে। এখন এই স্টাফ পার্টের যে মেম্বার হয় তারা এক্সটার্নাল মেম্বারও হতে পারে, আবার এখানকার ইন্টারনাল মেম্বারও হতে পারে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে ইন্টারনাল মেম্বারদেরকে স্টাফ হিসাবে রাখা যেতে পারে। সো এই ছিল আমাদের লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। থার্ড যে অর্গানাইজেশন এর কথা আমরা বলবো সেটা হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন। সো প্রজেক্ট অর্গানাইজেশনে দেখেন এখানে ডেফিনেশন দেওয়া আছে যে প্রজেক্ট অ্যাক্টিভিটিস গুলা কমপ্লিট করার জন্য যে অর্গানাইজেশন ফর্ম করা হয় সেটাকে বলা হয় প্রজেক্ট অর্গানাইজেশন। সো 3 টাইপের স্ট্রাকচার এখানে দেখা যায়। নাম্বার 1 ফাংশনাল, নাম্বার 2 ডেডিকেটেড,
and number 3 ম্যাট্রিক্স। ফাংশনাল ডিপার্টমেন্টের কাজ হলো ফাংশনালে একটু খেয়াল করে দেখি আমরা। ফাংশনাল স্ট্রাকচারে সাধারণত একটা প্রজেক্ট যে কোনো একটা ফাংশনাল গ্রুপকে করতে দেওয়া হয়। সে কোনো একটা অর্গানাইজেশনের সার্ভে বেসড একটা প্রজেক্ট আসলো, যেটার 80% কাজ সার্ভের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি এখন এই প্রজেক্টটা মার্কেটিং টিমকে দিয়ে দিতে পারি তাদের একটা অ্যাডিশনাল দায়িত্ব হিসাবে। তো তারা যেটা করবে, তাদের রেগুলার ওয়ার্কের পাশে তারা প্রজেক্ট ওয়ার্কটাও করবে এবং এটার জন্য তারা এক্সট্রা মানিও পাবে, স্যালারি পাবে। সো এইটাকে বলা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। এই ধরনের প্রজেক্ট আমরা তখন ফলো করব যখন কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের উপর প্রজেক্টটা ডিপেন্ড করবে। সো পার্টিকুলার ডিপার্টমেন্টের উপর যদি ম্যাক্সিমাম প্রজেক্টের কাজ ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমি ফাংশনাল স্ট্রাকচার ইউজ করব। যেমন আমাদের ভার্সিটিতে যদি আমরা এক্সাম্পল হিসাবে নিই, তাহলে যেটা হতে পারে যে রেজিস্ট্রার স্যার রেজিস্ট্রার পদে আছেন। সো এটা হচ্ছে ওনার হচ্ছে একটা অতিরিক্ত দায়িত্ব। সো এটা তার রেগুলার ওয়ার্কের বাইরে গিয়ে তাকে এই কাজগুলা করতে হচ্ছে। আবার হল প্রভোস্ট যারা আছেন, যে সকল শিক্ষকরা আছেন, তারা টিচিং করতেছে, পাশাপাশি হল প্রভোস্টের দায়িত্ব পালন করতেছে। তার মানে হচ্ছে এটা ইন্টারনাল অর্গানাইজেশনের মানুষদেরকে দিয়েই আমরা এটা করতে পারি। দ্যাটস ওয়াই আলাদাভাবে কোনো প্রজেক্ট ম্যানেজার রাখার দরকার হয় না বা বাইরে থেকে কাউকে হায়ার করার প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে আমাদের ফাংশনাল স্ট্রাকচার। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে নিজের ডিপার্টমেন্টের যদি কোনো অতিরিক্ত দায়িত্ব পাওয়া যায়, সেটা কিন্তু মানে প্রজেক্টের মধ্যে আসবে না। কারণ আমরা আগেই বলেছি যে প্রজেক্ট হচ্ছে একটা ইউনিক দায়িত্ব। যেমন একটা ডিপার্টমেন্টের যদি কোনো একজন শিক্ষককে ডিপার্টমেন্টাল হেড নিয়োগ করা হয়, এটা কিন্তু তার অতিরিক্ত দায়িত্ব না, কারণ তার নিজের ডিপার্টমেন্টের মধ্যে এটা কাজটা করতেছে। সো এইটা ফাংশনাল স্ট্রাকচারের মধ্যে পড়বে না, এটা রেগুলার জবের মধ্যে পড়বে, রেগুলার ওয়ার্কের মধ্যে পড়বে। যখন অন্য কোনো ডিপার্টমেন্টে গিয়ে কাজ করতে হবে, তখন সেটা হচ্ছে একটা অতিরিক্ত দায়িত্ব হিসাবে আসবে এবং ফাংশনাল স্ট্রাকচারের মধ্যে চলে আসবে। এই ধরনের স্ট্রাকচারের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধার মধ্যে যেটা, যে যেহেতু আমি কোর ফাংশনাল গ্রুপকে দিয়ে এই কাজটা করাচ্ছি, দ্যাটস ওয়াই তারা এই কাজটা খুব ভালোভাবে বুঝবে এবং ভালোভাবে এক্সিকিউট করতে পারবে। যেমন মার্কেটিং টিমকে আমরা মার্কেটিং রিলেটেড প্রজেক্টের কাজ দিচ্ছি, বা ইঞ্জিনিয়ারিং টিমকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রজেক্টের কাজ দিচ্ছি, তো তারা এটা বেস্ট সলিউশন দিতে পারবে। সো দ্যাটস ওয়াই কাজটা খুব ভালোভাবে এটা সম্পন্ন করা সম্ভব। কনফ্লিক্ট অনেক কম হয়, কারণ নিজের ডিপার্টমেন্টের মধ্যে কাজ করতেছে, সো নিজের ডিপার্টমেন্টের মানুষের সাথে কাজ করতে হয়, সো কনফ্লিক্টটা হয় না বললেই চলে। পিস মিল সিস্টেমটা এখানে দূর হয়, রিজলভ হয়ে যায়। নেগেটিভ সাইডের মধ্যে আছে একটা ওয়ার্কারকে বা একটা মানুষকে তার নিজের রেগুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি প্রজেক্ট ওয়ার্কও করতে হয়। সো এক্সট্রা একটা লোড তার মধ্যে পড়ে, সো ওয়ার্কলোড বেড়ে যায়। 2 নম্বর যে বিষয়টা, যে ক্রাইসিস সিচুয়েশন যদি অ্যারাইজ করে, ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রায়োরিটির যদি বিষয় চলে আসে, যে আমার রেগুলার ওয়ার্ক আমি আগে করব নাকি প্রজেক্ট ওয়ার্ক আমি আগে করব। একটা মেশিনে রেগুলার ওয়ার্কও করতে হবে, প্রজেক্ট ওয়ার্কের জন্য কাজ করতে হবে। এখন আমি কোন কাজটা করব? যেহেতু আমরা রেগুলার অফিসে কাজ করতেছি, তাহলে রেগুলার কাজটাকে আমি আগে করব, দেন আমি হচ্ছে এরপরে প্রজেক্টের কাজটা করব। সেক্ষেত্রে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে প্রজেক্টের কাজটা ডিলে হয়ে যেতে পারে, নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা প্রজেক্টের কাজটা শেষ নাও করতে পারি। এটা যদি এক্সাম্পল দিই, আমাদের যে অ্যাক্রিডিটেশন ল্যাবটা আছে, সেই ল্যাবে আমরা বাইরের অনেক টেস্টিং করে থাকি। এখন ওই ল্যাবে যদি অ্যাট এ টাইম টেস্টিং এর কাজ আসলো একটা, আবার আমাদের রেগুলার একটা ল্যাবের ক্লাস হওয়ার কথা ছিল এখানে, তাহলে আমরা করব কি, আগে রেগুলার ক্লাসটা নিব, তারপরে টেস্টিংটা করব।
টেস্টিংটা যতই জরুরি হোক না কেন এটাকে ওয়েট করতে হবে, কারণ আমি আগে রেগুলার কাজকে প্রায়োরিটি দিব। সো ফাংশনাল স্ট্রাকচারে এটা হচ্ছে মেন অসুবিধা, যে ক্রাইসিস সিচুয়েশন আসলে, ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে আমি সবসময় রেগুলার জবটাকে ইম্পর্টেন্স বেশি দিব, তারপরে হচ্ছে আমি প্রজেক্ট ওয়ার্কটা করব। সো এরপরেরটা হচ্ছে আমাদের ডেডিকেটেড স্ট্রাকচার। ফাংশনাল স্ট্রাকচার আমরা ইউজ করতাম যদি আমার প্রজেক্ট একটা ডিপার্টমেন্ট রিলেটেড প্রজেক্ট যদি হয়, দেখা যাচ্ছে যে 80% কাজ আমার যে কোনো একটা ডিপার্টমেন্টে করতে হচ্ছে, বাকি 20% অন্যান্য ডিপার্টমেন্টে করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি ফাংশনাল স্ট্রাকচারে চলে যাব। এখন এমন যদি হয় যে আমার প্রজেক্টের কাজের জন্য হিউজ ম্যান পাওয়ার লাগবে, সবগুলা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট লাগবে এবং কাজটা করতেও অনেক টাইম লাগবে, অনেক ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আমি সবগুলা ডিপার্টমেন্টকে ফাংশনাল গ্রুপ হিসাবে জড়াতে পারি না, কেননা তখন হচ্ছে আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো হ্যাম্পার্ড হবে। দ্যাটস ওয়াই আমি করি কি, আলাদাভাবে একটা প্রজেক্ট টিম রাখি, প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করি এবং তাকে পুরাপুরি স্বতন্ত্র পাওয়ার দিয়ে দেওয়া হয়। সে তার ইচ্ছা মতো মানুষদেরকে নিয়ে, সেটা ইন্টারনাল মানুষ হতে পারে আবার বাইরে থেকেও মানুষ হতে পারে, তাদেরকে নিয়ে সে হচ্ছে ডেডিকেটেডলি কাজটা করে। এই ধরনের প্রজেক্ট মূলত যদি আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট থাকে, নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট না থেকে যদি অনেকগুলা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমি এই ধরনের স্ট্রাকচার ফলো করি। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে আমার প্রজেক্টটা যদি কন্টিনিউয়াস হয় এবং যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আমার আলাদা প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমি ডেডিকেটেড স্ট্রাকচার ইউজ করে থাকি। কন্টিনিউয়াস হতে হবে প্রজেক্টটা, এবং যেহেতু কন্টিনিউয়াস প্রজেক্ট, লং প্রজেক্ট, আমি রেগুলার অ্যাক্টিভিটিসের সাথে এটা করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি ফাংশনাল স্ট্রাকচার ইউজ করব না, ডেডিকেটেড স্ট্রাকচার ইউজ করব। এখানে আমরা সেপারেট প্রজেক্ট ডিপার্টমেন্ট থাকবে, তার আন্ডারে কিছু এমপ্লয়ি থাকবে এবং পুরা মানে প্রজেক্টের দায়ভার থাকবে প্রজেক্ট ম্যানেজারের উপর। এখন এইখানে একটা বিষয়, যে আমি যেহেতু প্রজেক্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট রেখেছি, সো যখন আমি এমপ্লয়িদেরকে হায়ার করব, তখন তাদেরকে বলে দিতে হবে যে আমি আপনাকে এই প্রজেক্টের জন্য হায়ার করলাম, এই প্রজেক্টের ডিউরেশন এতদিন, সো এতদিন ধরে আপনি আমার সাথে কাজ করবেন, এরপরে আপনাকে জবটা ছেড়ে দিতে হবে। যদি আপনি এই এগ্রিমেন্টে আসতে পারেন তবে আমি আপনাকে নিব, আদারওয়াইজ আমি আপনাকে নিব না। কেননা প্রজেক্ট যদি চলে যায়, সেক্ষেত্রে এই প্রজেক্টের যেই ব্রাঞ্চটা আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি, এটাও ভ্যানিশ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আগে থেকেই যাদেরকে হায়ার করব তাদেরকে বলে নিতে হবে যে আপনাদের কাজটা হচ্ছে এই প্রজেক্টের জন্য, সো এই প্রজেক্ট শেষ হলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে, তারপর নতুন প্রজেক্টের জন্য আমি আবার নতুন করে এমপ্লয়ি হায়ার করব। এর পরের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স স্ট্রাকচার। আমরা এর আগে ফাংশনাল স্ট্রাকচার দেখলাম, ডেডিকেটেড স্ট্রাকচার দেখলাম। ফাংশনাল স্ট্রাকচারে আমরা দেখলাম যে পুরাটাই আমার ফাংশনের মধ্যে ইন্টারনাল যেই ফাংশনাল গ্রুপগুলো আছে তাদের মাধ্যমে করতে পারি। ডেডিকেটেড স্ট্রাকচারে আমরা দেখলাম যে আমরা ডেডিকেটেডলি একটা প্রজেক্ট ম্যানেজার রাখতেছি, সে প্রজেক্টটা পুরাটা হ্যান্ডেল করতেছে। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা হচ্ছে এদের দুজনের মাঝামাঝি স্ট্রাকচার। দ্যাট মিনস এখানে আমি একটা প্রোগ্রাম ম্যানেজার রাখবো। দেখেন এখানে হচ্ছে আমি একটা প্রোগ্রাম ম্যানেজার রাখছি, এই প্রোগ্রাম ম্যানেজারের আন্ডারে যতগুলা প্রজেক্ট থাকবে ততগুলা প্রজেক্ট ম্যানেজার থাকবে। এখানে দুইটা দেখানো হচ্ছে, প্রজেক্ট ম্যানেজার 1, প্রজেক্ট ম্যানেজার 2। সো দুইটা প্রজেক্ট তার হাতে আছে, দ্যাটস ওয়াই সে দুইটা প্রজেক্ট হ্যান্ডেল করতেছে। সো প্রোগ্রাম ম্যানেজার করবে কি, একাধিক প্রজেক্ট যদি আসে সেই প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করবে। তাহলে এই ধরনের স্ট্রাকচার আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে অনেকগুলা আমার কাছে অনেকগুলা ছোট ছোট প্রজেক্ট হাতে থাকবে, ওই প্রজেক্টগুলোকে আমি বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করে হ্যান্ডেল করব। সো এখানে যেটা দেখানো হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার 1 এর আন্ডারে 3 আওয়ার্স মার্কেটিং টিমের কাছ থেকে সে প্রতিদিন চাইছে,
ইঞ্জিনিয়ারিং টিমের কাছ থেকে 1 আওয়ার, এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে সে এরকম ওয়ার্কলোড চেয়ে নিয়েছে। প্রজেক্ট ম্যানেজার 2ও এভাবে ওয়ার্কলোডগুলো চেয়ে নিয়েছে। তো এখানে যেটা হয় যে প্রজেক্ট ম্যানেজার ইন্টারনাল ক্যান্ডিডেট এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট দুইজনকে দিয়ে কাজটা করায় নেয়। আর এখানে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেহেতু ইনভলভমেন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে কনফ্লিক্টটা বেশি হবে। ইন্টারনাল কনফ্লিক্ট এখানে অনেক বেশি দেখা যায়। আর প্রজেক্ট ম্যানেজারদেরকে আমরা বাইরে থেকে রিক্রুট করব। যতগুলা প্রজেক্ট থাকবে ততগুলার জন্য ততগুলা প্রজেক্ট ম্যানেজার আমরা বাইরে থেকে রিক্রুট করে নেব। এইখানে সাধারণত ছোট ছোট প্রজেক্ট যখন আসে, একসাথে অনেকগুলো প্রজেক্ট কোনো অর্গানাইজেশনের কাছে, তখন আমরা এই প্রোগ্রাম ম্যানেজার রেখে এই টাইপের স্ট্রাকচার ফলো করি। এখানে যেটা মেন সুবিধা যে এইটা তো হচ্ছে একটা টেম্পোরারি স্ট্রাকচার। আমার প্রজেক্ট চলে গেলে আমি এই প্রোগ্রাম ম্যানেজারকে সরাই দিব এবং হচ্ছে আমি আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো করব। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনার খরচটা অনেক কম, এবং প্রোগ্রাম ম্যানেজার যেহেতু বাইরে থেকে আসবে তার সাথে আমরা ওইভাবেই কন্ট্যাক্টটা মানে ওইভাবেই কন্ট্যাক্ট পেপারগুলো বা এগ্রিমেন্টগুলো করে নেব। এই ম্যাট্রিক্স স্ট্রাকচারকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। ম্যাট্রিক্স স্ট্রাকচারে দেখেন যে আমি ফাংশনাল গ্রুপ থেকে কিছু মানুষকে নিচ্ছি, আবার বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে কাজটা করাচ্ছি। ওইটার উপর বেস করে যে অথরিটি বা পাওয়ারটা ফাংশনাল গ্রুপের কাছে কতটুকু থাকবে আর প্রোগ্রাম ম্যানেজারের কাছে কতটুকু থাকবে, সেটার উপর বেসড করে 3 ভাগে ভাগ করতে পারি: উইক, ব্যালেন্সড অ্যান্ড হেভি। সো উইক যেই গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে আমাদের ফাংশনাল ম্যানেজার যে থাকে তার অথরিটি বেশি থাকে। দ্যাট মিনস আমার প্রোগ্রাম ম্যানেজারের আন্ডারে প্রজেক্ট ম্যানেজার থাকে। প্রজেক্ট ম্যানেজার শুধুমাত্র প্ল্যানিং এবং শিডিউলিং করবে। এরপরে কাজটা বাকি সব ধরনের কাজ এক্সিকিউশন থেকে শুরু করে কন্ট্রোলিং সবকিছু হচ্ছে আপনার এফএম করবে, ফাংশনাল ম্যানেজার করবে। সো ফাংশনাল ম্যানেজারের উপর অনেক বেশি পরিমাণ পাওয়ার এখানে ডেডিকেটেড থাকে। এরপরেরটা হচ্ছে আমাদের ব্যালেন্সড স্ট্রাকচার। ব্যালেন্সড স্ট্রাকচারে যেটা হয় যে এফএম এবং পিএম, প্রজেক্ট ম্যানেজার এবং ফাংশনাল ম্যানেজার দুইজনের কাছেই সমান পরিমাণ পাওয়ার থাকে। সো প্রজেক্ট ম্যানেজার কাজটা করবে, শিডিউলিং করবে, প্ল্যানিং করবে, সবকিছু করবে। এটার জন্য রেসপন্সিবলও থাকবে প্রজেক্ট ম্যানেজার। যদিও পাওয়ার 50% 50%, কিন্তু রেসপন্সিবল থাকবে হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার। আর সবার শেষে যেটা হেভি স্ট্রাকচার, হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হয় যে আমার মানে আলাদাভাবে একটা পিএম, মানে পিএম তো থাকেই, পিএম এর অথরিটি অনেক বেশি থাকে। সো পিএম যা বলবে তাই। পিএম যদি এফএম এর কাছ থেকে মানুষ চাই, মানুষ তাকে দিতে হবে, এরকম পাওয়ার থাকে হেভি প্রজেক্ট ম্যানেজারের কাছে। এখন প্রজেক্ট ম্যানেজার আর ফাংশনাল ম্যানেজারের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে আপনার টেকনিক্যাল মানুষ হয় না, সে সাধারণত হচ্ছে আপনার ম্যানেজেরিয়াল পার্সন হয়। অল স্কোয়ার তার সব ধরনের নলেজ থাকতে হয়, বাট সে অত বেশি টেকনিক্যালি স্ট্রং হয় না। বাট ফাংশনাল ম্যানেজার যারা থাকে তারা কিন্তু টেকনিক্যালি অনেক স্ট্রং। সো যখন আমার একদম কাজটা পুরাপুরি ফাংশনাল হবে, তখন হচ্ছে আমি এফএম কে বেশি অথরিটি দিব, তখন আমি উইক স্ট্রাকচারটা ফলো করব। আর যখন হচ্ছে আমার ফাংশনাল গ্রুপের থেকে ম্যানেজেরিয়াল স্কিল বেশি লাগবে, তখন হচ্ছে আমি হেভি প্রজেক্ট স্ট্রাকচারটা ফলো করব। আর যখন এই দুটার মাঝামাঝি থাকবে, তখন হচ্ছে আমি ট্রেডিশনাল ম্যাট্রিক্স বা ব্যালেন্সড ম্যাট্রিক্সটা ইউজ করব। এখানে দেখেন আমাদের টোটাল যে 3টা স্ট্রাকচার ছিল, ফার্স্টে ছিল ফাংশনাল, তারপরে ছিল ম্যাট্রিক্স, তারপরে ছিল ডেডিকেটেড। সো ফাংশনালের কথা এখানে, মানে ফার্স্টে ফাংশনাল, তো ফাংশনালে তো 100% পাওয়ার হচ্ছে আপনার এফএম এর কাছে থাকে, পিএম এখানে থাকেই না। সো পিএম এর পাওয়ার নাই, জিরো। পিএম নাই, পিএম এর পাওয়ারও জিরো। এখানে পাওয়ার গুলো দেখানো হয়েছে যে আমি ফাংশনাল থেকে যত ডেডিকেটেড এর দিকে যাব, তত হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের পাওয়ার বাড়তে থাকবে।
আর যত হচ্ছে আমি ডেডিকেটেড থেকে ফাংশনালের দিকে আসবো তত হচ্ছে আমার এফএম এর পাওয়ার বাড়তে থাকবে। সো এইটাই হচ্ছে এই 5টা স্ট্রাকচার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ফলো করে থাকি। সো যদি আমি একটু সামারি বলি, যে আমার যদি প্রজেক্টের কাজ 80 থেকে 90% ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড হয় তাহলে হচ্ছে আমি ফাংশনাল স্ট্রাকচার ফলো করব। আর যদি আমার কাজ 50% ফাংশনাল এবং 50% অন্যান্য ফাংশনের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আমি উইক, ব্যালেন্স বা হেভি ইউজ করব। এটা ডিপেন্ড করবে, যদি আমার টেকনিক্যাল নলেজ বেশি লাগে তাহলে আমি উইক স্ট্রাকচার ফলো করব। আর টেকনিক্যাল এবং ম্যানেজেরিয়াল নলেজ দুটাই যদি সমান সমান লাগে তাহলে ব্যালেন্সড স্ট্রাকচার ফলো করব। আর যদি আমার ম্যানেজেরিয়াল নলেজ বেশি লাগে টেকনিক্যালের থেকে সেক্ষেত্রে আমি হেভি স্ট্রাকচার ফলো করব। আর যদি আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই 20 বা 30% করে কাজ থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ডেডিকেটেড স্ট্রাকচার ফলো করব। এই ছিল টোটাল 5টা প্রজেক্ট স্ট্রাকচার, এবং কখন কোনটা ইউজ করব সেটাও আমি অলরেডি বলেছি। সো কিভাবে আমি চুজ করব সেই কথাগুলো এখানে লেখা আছে। যে যখন হচ্ছে আমার স্ট্রাকচার চুজ করতে হবে, ফার্স্টে আমাকে দেখে নিতে হবে যে প্রজেক্টটা কি ধরনের, আমার অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলা কেমন, প্রত্যেকটা অর্গানাইজেশনের স্ট্রাকচারের প্রস এবং কনস গুলা অ্যানালাইসিস করতে হবে, এবং কালচারাল প্রিফারেন্স অফ দ্য প্যারেন্ট অর্গানাইজেশন এটাকেও প্রিফার করতে হবে। এটা কি, যে এক একটা কালচারে এক এক রকম অর্গানাইজেশন প্রিফারেন্স থাকে। সো দেখা যায় অনেক ক্ষেত্রে বাইরের দেশে যেটা দেখা যায় যে হচ্ছে যে আপনি এথনিক গ্রুপের জন্য একটা পার্সেন্টেজ মানুষকে রাখতে হবে, তো তাদেরকে যেহেতু রাখতে হবে তাদের জন্য একটা স্লট রাখা হয়। সো এরকম হচ্ছে বিভিন্ন রকম কোটা থাকতে পারে, সো সেই কোটাগুলো হচ্ছে ফলো করতে হবে। কোন অর্গানাইজেশন কিরকম কোটা ফলো করে সেটার উপর ডিপেন্ড করেই আপনাকে অর্গানাইজেশনাল স্ট্রাকচার মেনটেন করতে হবে বা চুজ করতে হবে। এরপরে দেখেন যে আমার প্রজেক্টের 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার টাইম কনস্ট্রেইন, মানি কনস্ট্রেইন, আর হচ্ছে পারফরমেন্স। সো আমি টাইম এবং বাজেট, এই দুইটা লিমিটেশনস থাকবে, এই দুইটাকে লিমিটেড রেখে আমাকে ম্যাক্সিমাম পারফরমেন্স বের করতে হবে যেন সেটা কাস্টমার ডিমান্ডকে স্যাটিসফাই করে। সো আমরা চাইলে টাইম এবং বাজেটকে কিছুটা ছাড় দিতে পারি, কিন্তু পারফরমেন্সের সাথে কখনোই কোনো ছাড় দিতে পারবো না। সো হয়তো বা আমার যদি আমি অন টাইমে শেষ না করতে পারি সেক্ষেত্রে আমি 2 দিন বা 3 দিন বা 1 মাস 2 মাস যতটুকুই লাগুক শেষ করতে সেটা আমি চেয়ে নিতে পারি। আমার যদি টাকার মধ্যে না হয় সেক্ষেত্রে আমি বাজেট চেয়ে নিতে পারি, কিন্তু পারফরমেন্স কোনোভাবেই ডিকে করা যাবে না। পারফরমেন্স আমি যেটা কাস্টমার চেয়েছে ঠিক সেটাই আমাকে দিতে হবে। সো এইখানে দেখেন প্রজেক্ট ম্যানেজারের 2 ধরনের নলেজই থাকতে হতে পারে, একটা হচ্ছে আপনার টেকনিক্যাল আর একটা হচ্ছে লজিস্টিক্স। সো টেকনিক্যালের মধ্যে আছে হচ্ছে আপনার প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, ফিল্ড ম্যানেজার হতে হবে তাকে। সো ইনস্টলেশনগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, তারপর হচ্ছে আফটার সেলস সার্ভিস এইগুলা দিতে হবে। আর লজিস্টিক্সের মধ্যে আছে হচ্ছে আপনার ওই যে কন্ট্রাক্টগুলা সাইন করতে হবে, অফিসিয়াল পেপার ওয়ার্ক বা বিলিং, কস্টিং এইগুলো ঠিক করতে হবে, কোনো কমপ্লেইন্স আসতেছে কিনা সেটা দেখতে হবে। প্রজেক্ট কন্ট্রোলার হিসাবে তাকে অ্যাক্ট করতে হবে, এবং সবার শেষে তাকে সাপোর্ট সার্ভিস ম্যানেজার হিসাবেও অ্যাক্ট করতে হবে। সো একজন প্রজেক্ট ম্যানেজারকে টেকনিক্যাল দিকগুলোও দেখতে হয় আবার লজিস্টিক্স দিকগুলোও দেখতে হয়। দ্যাটস ওয়াই প্রজেক্ট ম্যানেজারকে অনেক সময় বলা হয় অলরাউন্ডার। সো সে সব ধরনের নলেজ গেইন করেই প্রজেক্ট ম্যানেজার হয়। সো এটাই ছিল হচ্ছে আমাদের অর্গানাইজেশন, প্রজেক্ট অর্গানাইজেশন। সো এখানে আমরা ফার্স্টে 3 ধরনের অর্গানাইজেশন দেখেছি, লাইন অ্যান্ড স্টাফ, অ্যান্ড দেন প্রজেক্ট অর্গানাইজেশন। প্রজেক্ট অর্গানাইজেশনের মধ্যে আমরা 3 ধরনের অর্গানাইজেশন দেখেছি, ফাংশনাল, ম্যাট্রিক্স অ্যান্ড ডেডিকেটেড। ম্যাট্রিক্সের মধ্যে আবার 3টা ছিল, উইক, ব্যালেন্সড অ্যান্ড স্ট্রং। সো কোনটার কি কাজ, প্রস অ্যান্ড কনস সবই আমরা দেখেছি, বেশ কিছু এক্সাম্পলও আমরা দেখেছি। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার, এরপরে আমরা থার্ড লেকচারে চলে যাব।